নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে কৃষক কাব্য পরিবারে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল আমাদের ফ্যামিলি থেকে তো 4 জন আমরা বেরিয়ে পড়েছি, আমি, ভাই এবং বাবা মা, এবং পিসিও যাবে আমাদের সাথে। আর পিসি কানেক্ট হবে আমাদের সাথে কৃষ্ণনগরে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের বাস স্ট্যান্ড। তো সেখানে এসে আমাদের বাস ধরতে হয়। ভাগ্যিস আমরা বেরিয়ে চলে এসেছিলাম এবং আমরা যখন মাধবপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই ঠিক 5 মিনিট পর বাস চলে আসে। মানে আমাদের কপালটা খুব ভালো ছিল, আর বাসের সিটগুলো ছিল পুরো ফাঁকা। তো খুব আরাম করে চলে আসি কৃষ্ণনগর, এবং প্রায় 30 মিনিট বাস চলার পর আমরা কৃষ্ণনগরে পৌঁছাই। তো কৃষ্ণনগর পৌঁছিয়ে দেখি পিসি আগেই চলে এসছে, দাঁড়িয়ে আছে আমাদের পুরোনো বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে আমরা নবদ্বীপ টাউনের বাস ধরবো। তো তারপরে আমার হঠাৎ খেয়াল আসলো, আমি যখন আগে গিয়েছিলাম জেঠুর বাড়ি, তখন নবদ্বীপ টাউনের বাস ধরিনি, গিয়েছিলাম আমরা বাবলারির বাস ধরে। তো সেই মতো গিয়ে বাবলারির বাস খোঁজ করি এবং দেখি লাইনে দাঁড়িয়েও আছে। আমাদের মানে সত্যি বলতে কপালটা যে খুবই ভালো ছিল। পৌঁছানোর সাথে সাথে বাসগুলো পেয়ে যাওয়ায় আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। মানে জাস্ট 2 দিক থেকে বাসে উঠেছি আর নেমেছি। বাস কতক্ষণ চলেছে খেয়াল নেই, হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখি আমরা গঙ্গায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। তো এখান থেকে আজকে যে মায়াপুরের ভিউটা দেখাচ্ছিল, আমি যদি বাসটা থামতো নিয়ে দেখাতে পারতাম খুব ভালো হতো। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পার করার মিনিট 7-এর মধ্যে আমরা প্রপার নবদ্বীপ টাউনের ভিতরে পৌঁছিয়ে যাই। আর এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন চত্বর। এখানে বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, যাত্রীরা নামলো এবং কিছু যাত্রী উঠলো। বছর দেড়েক আগে যখন আমি জেঠুর বাড়িতে এসেছিলাম, মানে নবদ্বীপে এসেছিলাম, তখন এই যে জায়গাগুলো দেখলেন আপনারা ফাঁকা পড়ে আছে, এখানে প্রচুর ছোটো ছোটো দোকান পাশার ছিল। তো সেগুলো ভেঙে দিয়ে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন, কার কার নবদ্বীপ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কম বেশি সবাই জানেন নবদ্বীপে যে ইসকনটি তৈরি করা হয়েছে, এটি হচ্ছে পৃথিবীর মধ্যে 2য় বৃহত্তম হিন্দুদের ইসকন বা টেম্পল। আপনারা যেহেতু আমার পরিবার, তো আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করা যেতেই পারে। আমরা থাকি নদিয়াতে, এবং আমাদের বাড়ির কাছে থেকে এই ইসকনটা বেশি দূরত্ব নয়, কিন্তু তাও আমরা আসতে পারি না। বহু দূর দূরান্ত থেকে যারা তীর্থ করেন এবং বহু দর্শনার্থী আছে, তারা এখানে আসেন, এখানে থাকেন, প্রচুর এনজয় করেন। কিন্তু আমরা বাড়ির কাছে মানুষ হওয়ার সত্ত্বেও, আমরা নদিয়ার মানুষ হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু আসতে পারি না। আর কেউ যদি জিজ্ঞাসা করে তুই আজ পর্যন্ত কতবার মায়াপুরে গিয়েছিস, আমি বলবো 2 বার। কেননা আমি ফার্স্ট টাইম যখন আসি, আমি যখন কলেজে পড়ি তখন স্যারের সাথে, মানে টিউশন স্যারের সাথে আসি ফার্স্ট টাইম। সেটা হচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ যখন আসে, অফিসিয়ালভাবে যখন সব কিছু বন্ধ করে দেওয়া হলো, মেবি 1 তারিখ কিংবা 2 তারিখ। তো আমরা আসি 1 তারিখে, 2 তারিখ থেকে ইসকন পুরো বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয়বার যখন আসি সেটা ছিল ফ্যামিলি প্যাকেজ, মানে আমার ছোটো মাদের সাথে এসেছিলাম। বলতে বলতে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, এবং দেখতে দেখতে সময়টাও গড়িয়েছে। আমাদের জেঠুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে যায়, এবং খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করেছিলাম। এবং সন্ধ্যার দিকে ভাইরা বললো যে খাবার দাবার আছে, সেগুলো নিয়ে আমরা যাব এখন স্টেশনে। আর আমাদের জেঠুর বাড়ি মানে নবদ্বীপে আসার মেনলি একটাই কারণ ছিল, জেঠুর মা মানে আমাদের ঠাকুমা দেহত্যাগ করেছে। আর আজকে ছিল সেই ভোজ। ঠাকুমার দেহত্যাগ করার আগে ভাইদের কাছে বলে গিয়েছিল, যখন আমি দেহত্যাগ করব, তো তারপরে আমার যখন অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে বাড়ির মানুষ এবং আত্মীয় যা যা খাবে সেই সব খাবার দাবার নিয়ে স্টেশনে যারা খেতে পায় না, অনাথ শিশু, বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে একদিনের জন্য হলেও অন্তত এই ব্যবস্থা করে দেওয়া হোক। তো সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ভাইরা মিলে বেরিয়ে গিয়েছিলাম খাবার দাবার নিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে। টোটো থেকে সমস্ত খাবার নামানো হলো, এবং আমরা যখন দিতে যাব তখন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি না, আমরা জানতাম না ওখানে একটা এনজিও থেকে এনাদেরকে ডেলি খাবার সার্ভ করে। তো এইটা আমার জানা ছিল না, এবং ভাইদের জানা ছিল কিন্তু ওদের খেয়াল ছিল না। এবং ওই এনজিওর যিনি দায়িত্বে ছিলেন, এক দিদি ভাই, তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন এবং আমরা সব সহমত হলাম। তো একসাথে আমরা মিলেমিশে খাবার দাবার সার্ভ করে বাড়ি চলে আসি। খাবার দাবার সার্ভ করে আমাদের বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য রাতের ব্লগ শ্যুট করতে পারিনি। তো পরের দিন আমরা বেরিয়ে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। এখন কোনো রকম থাকার পরিস্থিতি নেই, মাঠে চলছে প্রচুর কাজ। মেনলি এই টাইমটা আমাদের পাটের কাজ থাকে, তো খুব চাপের কাজ। আমার মনে হয় সব থেকে কষ্টের কাজ হচ্ছে পাটের কাজ। তো সেখানে একটা দিন গিয়েছি, একটা দিন খুব ভালো মতো কাটিয়ে আমরা চলে আসি। আর যে ছেলেটা আমাদেরকে আগিয়ে দিতে এসেছিল, ওটা জেঠুর বড় ছেলে, নাম হচ্ছে পবিত্র। যেখানে বসে গল্প করছিলাম গতকাল, আমরা ওখানে নেমেছিলাম, এবং ওখান থেকে বাসে উঠে আমরা চলে আসি নিজ নিজ বাসার উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার যে বাসটায় আমরা উঠে আছি এখন, এই বাসটা মনে হচ্ছে যেন ঝড়ের বেগে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেও আমরা কৃষ্ণনগর পৌঁছিয়েও যাই। বাবার হাটটা দেখ, ডন সেই থেকে 1 সেকেন্ড ফাঁক ফোকর দিয়ে ঢুকে গিয়েছে, আর চলে যাবো বাড়ি। ও বা চলে আসো, বিরাট এক্সপিরিয়েন্স। এদিক দিয়ে ওদিক দিয়ে কই আসছে, বেরিয়ে এসছি আমরা। কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার সময় আমাদের মাধবপুরের বাস যেখানে থাকে, সেখানে একটা ফলের দোকান সবসময় বসে। তো সেই ফলের দোকান থেকে কিছু আপেল এবং কিছু লেবু বাড়ির জন্য নিয়ে নিল পিসি, আমাদেরও কিছু কিছু বেছে নিল। তো তারপরে আমাদের বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে চলে আসি মাধবপুর, আর পিসি চাপড়ার বাস ধরে চলে যায় চাপড়ার শ্রীনগরে। তারপর বাড়ি পৌঁছিয়ে যেরকম নিজের কাজের মতো ব্যস্ত হয়ে পড়ে, আমিও চলে যাই পড়াতে। এবং পড়িয়ে টড়িয়ে আমি যখন বাড়ি ঢুকি,
তখন দেখি বাড়িতে মাম এসছে, ও বাড়ি থেকে ছোটো মা এসছে, তারপর বোন দিদা সবাই এসে গল্প করছে। তো আমি তো দেখে শকড। মেসোমশাইয়ের পোস্টিং জব্বলপুর, আসার কথা ছিল 2 দিন পর, তো অগ্রিম চলে এসছে। আমি তো দেখে শকড। এরই মধ্যে কথা বলতে বলতে আবার ও বাড়ি থেকে কাকা ফোন করে, কাকার জন্মদিন থাকায় আমরা চলে যাই কাকার বাড়িতে। ও হঠাৎ করে ফোন করে বলে একটু বাড়ির দিকে আয়, দরকার আছে। তো আমি তো বুঝতেই পেরেছি কিসের জন্য ডাকছিল। সেই মতো আমরা 2 ভাই দুটো চকলেট নিয়ে চলে যাই। হ্যাপি বার্থডে। ধন্যবাদ বন্ধুরা। কিন্তু কেক তুলে দে কাকার মুখে, কিন্তু কেক তুলে দে। দাঁড়াও। নিয়মের মধ্যে টেস্ট করিস। আরে ভাই থ্যাংক ইউ। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।